হ্যালো বন্ধুরা, তোমরা যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। লাইফ পার্টনার গল্পের দ্বিতীয়তম অংশ। কিছুদিনের মধ্যে ইয়ার চেঞ্জ পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই পড়ার টেবিলে বেশি সময় দিতে হচ্ছে। রাতে আর একবার ওই কালো গাড়িওয়ালার কথা মনে পড়লো। ভুলে থাকার জন্য কতক্ষণ দিদার পিছে লাগলাম, আবার কতক্ষণ অনেকেও জ্বালালাম। ডিনার শেষে ফিজিক্স বইটা নিয়ে নাড়াচাড়া করতে করতেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজ শেষে আশেপাশে গাড়িটিকে না দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম। কিছুক্ষণ রেস্ট করার জন্য রুমে গিয়ে বেডে শুয়ে পড়লাম। আজ ডান্স ক্লাস নেই। অনেক না আসা পর্যন্ত তো একা। দিদাও ঘুমোচ্ছে। আম্মু অবশ্য আজ তাড়াতাড়ি চলে আসবে। সময় কাটানোর জন্য আমি কত কিছু করি। আজ ভাবলাম ক্রিকেট দেখতে যাব। আমাদের বাড়ির একটু পেছনেই স্কুল পড়ুয়া ছেলেরা ক্রিকেট খেলে। ওদের সাথে আমার বেশ খাতির, প্রায়ই ওদের সাথে খেলি। কোনো কাজ না থাকায় আজকেও বেরিয়ে পড়লাম খেলতে। ক্রিকেটটা আমি বেশ ভালোই খেলি। আমাদের বাসার গার্ডেনেও আমি আর অনেক খেলি ক্রিকেট। আমি গিয়ে দেখি ওরা খেলা শুরু করে দিয়েছে। আমি কিছুক্ষণ বাকিদের সাথে গল্প করার পর ব্যাটিং এর জন্য ব্যাটটা হাতে নিলাম। সৈকত বল করছে। বোলিং এ সৈকত খুব ভালো। কিছুক্ষণ খেলার পর ভালো রান করায় আমি আর আমার টিমের সবাই তো মুশফিকের মতো নাগিন ড্যান্স দিচ্ছিলাম। হঠাৎ এক দৃশ্য দেখে নাচটা থেমে গেল। আবার ওই কাল্লা গাড়িটা একটু দূরে দাঁড় করানো। মেজাজটা খুবই খারাপ হয়ে গেল। এইবার বুঝতে পারছি এই লোক নিশ্চয়ই আমায় ফলো করছে। তাছাড়া এত জায়গায় একই গাড়ি বারবার থাকাটা সম্ভব নয়। খুবই বিরক্ত লাগছিল। কিছু একটা করতেই হবে। মাথায় এলো দুষ্টু বুদ্ধি, আমায় ফলো করা। আজ তোকে উচিত শিক্ষা দেব, দাঁড়া। সৈকতকে বল করতে বলে আমি ব্যাট হাতে নিয়ে গাড়িটার দিকে একবার তাকালাম। নিশানা করলাম গাড়ির গ্লাসটাই। যেই ভাবা সেই কাজ। সৈকত বলটা ছুড়তেই মেরে দিলাম একটা শট। সোজা গিয়ে লাগলো গাড়ির গ্লাসে। প্রচন্ড শব্দ করে গ্লাসটা ভেঙে গেল। আমার তো মনে মনে খুবই খুশি হলো। ঠিক হয়েছে একদম। কতদিন গাড়ি নিয়ে ফলো করে অনেক বিরক্ত করেছিস। গ্লাস ভাঙার কিছুক্ষণ সময় ধরে আমরা সবাই গাড়ির দিকে তাকিয়ে আছি। বলটা গাড়ির ভেতরেই ঢুকে গেছে। গ্লাসটা ভেঙে যাওয়ায় ছেলেরা বল আনতে যেতেও ভয় পাচ্ছে। আমিও ব্যাট হাতে নিয়ে দাঁড়িয়ে তামাশা দেখছি। একটু পরেই গাড়ি খোলার শব্দ পেলাম। গাড়ির দরজা খুলছে ভেবে খুব কৌতূহল নিয়ে তাকিয়ে আছি, কিন্তু মুখে সেই কৌতূহলতার ছাপ আসতে দিচ্ছি না। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে একনাগাড়ে তাকিয়ে আছি। প্রথমেই গাড়ি থেকে একটা পা নিচে নামতে দেখলাম। ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শু। তারপরেই গাড়ির দরজার ওপরে একটা হাত দেখলাম। হাতে বলটা ধরে আছে। এরপরেই বেরিয়ে এলো একটা সুঠাম দেহের 6 ফুট লম্বা একটা ছেলে। শার্টটাও ব্ল্যাক। গাড়ি, জুতা, শার্ট, প্যান্ট সবই কালো, শুধু চেহারাটাই ফর্সা। আমি একটু অবাক হয়েই তাকিয়েছিলাম। ছেলেটা হেঁটে হেঁটে আমাদের দিকেই এগিয়ে আসছে, বল হাতে নিয়ে। শার্টের ফুল হাতা জড়াতে জড়াতে সৈকতের পাশে এসে দাঁড়িয়ে আমার দিকে তাকালো। আমি কিছুটা অবাক হলেও ভয় তো মোটেও পাচ্ছি না। যা করেছি একদম ঠিক করেছি। আমার দিকে তাকিয়ে বলটা এই হাত ওই হাত করছে। তারপর বল করার জায়গায় গিয়ে দাঁড়ালো। আমিও বুঝতে পারলাম এই ছেলে বল করার প্রস্তুতি নিচ্ছে। ওরিয়ানা আজরিনকে চ্যালেঞ্জ? বেশ, আমিও রেডি। এতক্ষণ চুলগুলো খোলা ছিল। হাত দিয়ে চুলটা বেঁধে আমিও আমার পজিশন নিলাম। ছেলেটা দৌড়ে এসে বলটা ছুড়তেই আমি শট মারলাম। বল গেল উড়ে বাউন্ডারির বাইরে। এতক্ষণ ছেলেটার মুখে একটা চ্যালেঞ্জিং হাসি ঝুলছিল। আমার সুপার সিক্স দেখে মুখে এখন অবাক হওয়া ভাব দেখা যাচ্ছে। ছক্কাটা মারায় আমার ভাবটাও বেড়ে গেল। মনে মনে বলছি, আল্লাহ ইজ্জত বাঁচানো।
আর ভাবটা বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। ছেলেটা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি ব্যাগটা হাত দিয়ে ধরে কাঁধে ঠেকিয়ে ছেলেটার সামনে এগিয়ে গিয়ে দাঁড়ালাম, কিন্তু বললাম না কিছুই। সৈকতের হাতে ব্যাগটা দিয়ে ছেলেটার মুখের দিকে আরেকবার তাকিয়ে পেছন ঘুরে বাসায় যাওয়া শুরু করলাম। হাঁটছি আর চুলের বাঁধন খুলে সব চুল পেছনের দিকে ছড়িয়ে দিচ্ছিলাম। কিন্তু কথা হলো, এই ছেলে আমায় ফলো করলো কেন? সেদিনের জন্য কি আবার রেগে আছে নাকি? আজ তো আবার গাড়ির গ্লাসটাও ভেঙে দিলাম। ধুর, যা হয় হবে। একবারও আর পিছে ঘুরে তাকাইনি, সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আম্মু এসে পড়েছে। হাত পায়ে ধুলা লাগার কারণে বকুনিও খেলাম। সোজা ফ্রেশ হয়ে হাতে তেলের বোতল নিয়ে আম্মুর সামনে বসে পড়লাম। আম্মু যখন আমার মাথায় তেল লাগিয়ে দেয় তখন আমার খুব ভালো লাগে। আমার লম্বা চুলের খুব শখ, কিন্তু যত্ন করতে মন চায় না। আম্মুর জোরেই আমার কোমরের নিচ পর্যন্ত চুলের অস্তিত্ব এখনো টিকে আছে। আম্মু আমার মাথায় তেল মালিশ করছিল আর আমি পকপক করে যাচ্ছি। আম্মুর সাথে গল্প করা আমার সবচেয়ে ফেভারিট কাজ। আম্মু, ওরি রে, তোদের ক্লাসের ছেলেরা কেমন দেখতে? ওরি, তুমি ছেলেরা কেমন দেখতে সেটা জেনে কি করবা? হ্যান্ডসাম ছেলে নাই? কোনো ছেলের গল্প তো একবারও করলি না? ধ্যাত, ছেলেদের লুক নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি, নীলি, ইরা আর ঝুমুই তো সারাদিন আমাদের মধ্যেই ব্যস্ত থাকি। তো আমার ওরির জন্য কি আমারই ছেলে খুঁজতে হবে? কেন, ছেলে দিয়ে কি করবা? কি আবার করব? আমার অরিমনির জন্য একটা লাল টুকটুকে বর লাগবে তো। আমি আম্মুনি, আমি মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আর তুমি কি বর্বর শুরু করলা? তো কি হলো? তোর বাবা তো নেই, আমি কবে আছি আর কবে নেই আল্লাহ ভালো জানেন। আমার মেয়েটাকে তো তার রাজকুমারের হাতে তুলে দিতে হবে নাকি? এইগুলোই ভালো লাগে না আমার। এইসব কথা বলতে না, বারবার নিষেধ করেছি তোমাকে। আম্মুর উপর রাগ করে উঠে গেলাম। পেছন থেকে আম্মু ডাকলো অনেকবার, কিন্তু আমি সোজা রুমে চলে গেলাম। আম্মু শুধু এই মরার কথাগুলো বলে, নিষেধ করলেও শোনে না। আব্বু তো ছেড়ে চলেই গেছে। আম্মুকে হারানোর কথা ভাবলেও দম বন্ধ হয়ে আসে। যথারীতি আমি মুখ ফুলিয়ে বসে আছি। আম্মু আমার রাগ ভাঙানোর জন্য পায়েস রাঁধছে। পায়েসের গন্ধ নাকে আসার সাথে সাথেই আমি রুমে মুখ গোমড়া করে বসে থাকতে পারলাম না। অনিক আর আমি রান্নাঘরে উঁকি মারছি। আম্মু সবাইকে পায়েসের বাটি দিতেই আমি আমারটা সবার সাবার করে অনিকেরটাও কাড়াকাড়ি করে কিছুটা খেলাম। আর আমার দিদা, ডিজিটাল দাদি, কালা চশমা গান প্লে করে কতক্ষণ লাফালাফি করলাম। দিদাও সেই ঝাঁকানাকা ডান্স দেয়। শত ব্যস্ততার মাঝেও পরিবারের সাথে এই আনন্দের সময়গুলো নিয়েই আমার ছোট্ট দুনিয়া। আব্বুর শূন্যতা সবসময় আমায় পোড়ায়, কিন্তু আম্মু আব্বুর না থাকার ব্যথাটা ভুলিয়ে দেয়। অনিক আর দিদা তো আমার বেস্ট ফ্রেন্ড। ফুপা ফুপি তো অনেক ভালোবাসার খোরাক। আমার 2 লিটার দিলবার্স এর কাছে আমি তাদের প্রিয় অরিপু। পিয়াসও আমার খুব কাছের। এইসব মানুষদের নিয়ে আমি আমার পৃথিবীটা সাজিয়েছি। আজকে খুব বেশি পড়লাম না। ডিনার সেরে বারান্দায় এসে দাঁড়ালাম। খুব সুন্দর চাঁদ উঠেছে। বারান্দায় দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছি। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ ছড়িয়ে যাই। আমি মেঘে ঢাকা চাঁদের মতো জ্যোৎস্না ছড়িয়ে যাই। আমি গানে গানে প্রাণের যত বেদনা লুকাতে চাই। গান গাইতে গাইতে হঠাৎ চুপ হয়ে গেলাম। বিকেলে দেখা ওই ছেলেটার কথা মনে পড়লো। ছেলেটার চেহারায় কেমন যেন একটা নিষ্পাপ নিষ্পাপ ভাব ছিল। মুখে একটা কবি কবি ভাবও ছিল। কিন্তু যাই হোক, কাল থেকে আমার সামনে আর ওই কাইল্লা গাড়ি না নিয়ে এলেই হলো। কলেজ, প্রাইভেট পড়ালেখা এসব নিয়েই দিন যাচ্ছিল।
ফুপির বাসায়ও কম গেছি পরীক্ষার জন্য। যার সাথেই দেখা হয় সেই শুধু পড়ালেখার কথা বলে। কালো গাড়িটাকেও আর দেখিনি একবারও। ভালোই হয়েছে। এভাবেই ২ মাস কেটে গেল। ইয়ার চেঞ্জ পরীক্ষা শুরুও হলো। ২ দিন পর পর একটা করে পরীক্ষা। রাত জেগে পড়ে পরীক্ষাটা দিয়ে এসেই লম্বা ঘুম দিতাম। আজকেই লাস্ট পরীক্ষা। পরীক্ষা শেষ করে পরীক্ষার হল থেকে বেরিয়ে আসার পর স্বস্তির নিঃশ্বাস নিলাম। পরীক্ষাগুলো ভালোই হয়েছে। পেছন থেকে ঝুম, ইরা আর নীলি এসে আমার পাশ দিয়ে হাঁটা শুরু করলো। ঝুম, বেস্টি, অনুষ্ঠানের আপডেট খবর জানিস? কিসের আবার অনুষ্ঠান রে? আরে ওই যে আগামী সপ্তাহে কলেজে 50 বছর পূর্তির অনুষ্ঠান, তার কথাই বলছে। তাই নাকি? আমি তো জানতাম না। ইরা, তা জানবা কেমনে ওরি বেবি? আপনি তো সারাদিন পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকেন। একদম বাজে কথা বলবি না শয়তান, তোর নিজের বৈশিষ্ট্যসমূহ আমার উপরে চিপকাবি না একদম। ঝুম, উফ, গায়েস চিলিয়ার, যা বলতে চাইছি সেটা শোন। ইতি ম্যাডামের সাথে দেখা হয়েছিল। ম্যাডাম বলেছে অনুষ্ঠানের জন্য একটা ডান্স পারফরমেন্স তৈরি করতে। শোন হরি, আমি তোর আর আমার নাম ডুয়েট পারফরমেন্সের জন্য দিয়ে এসেছি। প্লিজ জানু, মানা করিস না। ওকে জান, করলাম না মানা। বল কবে অনুষ্ঠান? ইরা, এই তো আগামী সোমবার। নীলি, আর 5 দিন বাকি। আচ্ছা, তা দেখা যাবে। এখন চল, চটপটি আমাকে ডাকছে রে বেস্টি। কলেজ থেকে বেরিয়ে চটপটির দোকানে বসে খানিকক্ষণ আড্ডা দিলাম আর চটপটি খেলাম। বাসায় এসে পারফরমেন্সের জন্য গান সিলেক্ট করতে লাগলাম। যেহেতু কলেজের অনুষ্ঠান, অনেক অতিথিরা আসবেন আর শিক্ষক শিক্ষিকারা তো আছেনই। সেখানে নিশ্চয়ই প্রেম ভালোবাসার গানে নাচা যাবে না। অনেকক্ষণ ভাবার পর লোপামুদ্রার মিত্রর আয় আয় রে যাবি গানটা সিলেক্ট করলাম। বেশ খানিকটা সময় ধরে আমি আর ঝুম প্র্যাকটিস করেছি। আম্মু, দিদা, অনিক, ফুপি সবাইকে বসিয়ে আমার নাচ দেখিয়েওছি। অনুষ্ঠানের আগের দিন আমি আর ঝুম ফুপিকে নিয়ে শপিং এ গেলাম। ফুপি থাকতে টেনশনের প্রশ্নই আসে না। ফুপির এইসবে নলেজ বেশ ভালো। ফুপি আমাদের দুজনের জন্য শার্টিনের ২টা লেহেঙ্গা পছন্দ করে দিল। লাল আর কালো রঙের মিক্সড ডিজাইন আমাদেরও খুব পছন্দ হলো। তারপর একই রকম চুড়ি, হালকা স্টোনের জুয়েলারি, আলতা আরও দরকারি জিনিস কিনে বাসায় ফিরলাম। বাসায় আসার পর থেকে সবকিছু ছুঁয়ে ছুঁয়ে দেখছি। কালের জন্য আমি খুব এক্সাইটেড। মনে হচ্ছে এখন যে কালকের দিনটা আসবে কবে। আজ রাতটা যেন যেতেই চাইছে না। শুয়ে শুয়ে কালকের প্ল্যান করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছি। সকাল ৮টার অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। অ্যালার্ম বাজতেই লাফ দিয়ে উঠে বিছানা ছাড়লাম। ফ্রেশ হয়ে ডাইনিং রুমে এলাম নাস্তা করতে। গুড মর্নিং মাম্মাম। আম্মু, কি ব্যাপার নবাবজাদি, আজ ঘুম থেকে টেনে তুলতে হলো না যে? আমি, আরে আম্মু, আমি এখন ভালো হয়ে গেছি তো। আম্মু, অনুষ্ঠানের জন্য এতটাই উৎসুক যে তোকে তোর ঘুমও কাবু করতে পারলো না, তাই না? আমি, তুমি তোমার আজাইরা প্যাচাল রাখো, আমার কথা শোনো। তোমরা কিন্তু সবাই আসবা অনুষ্ঠানে। আম্মু, অনিক আর পিয়াসের তো পরীক্ষা। তোর দিদার তো শরীর ভালো না। আমি, তোর ফুপি, ফুপা আর পিচ্চি ২টা যাবো। আচ্ছা ঠিক আছে। আমি ঝুমদের বাসায় গেলাম। ওখান থেকেই কলেজে চলে যাব। কোনোমতে নাস্তা করে ঝুমদের বাসায় চলে আসলাম। কলেজে অবশ্য সকাল থেকেই নানা রকম ইভেন্ট চলছে, কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের পার্ট শুরু হবে ৩টার পর। আমি আর ঝুম রেডি হয়ে কলেজে পৌঁছে ব্যাক স্টেজে গেলাম। আমাদের পারফরমেন্স একদম লাস্ট পারফরমেন্সের আগেরটা। এখনো বাসা থেকে কারো আসার খবর নেই। আশেপাশে
খুব লাউড মিউজিক বাজছে, তাই ফোন নিয়ে কলেজের গেটের দিকে চলে এলাম হাঁটতে হাঁটতে। আম্মুকে ফোন দিয়ে শুনলাম যে ওনারা এখন রাস্তায়, একটু পরেই পৌঁছে যাবে। ফোন কেটে আবার ভেতরে যাওয়া শুরু করতেই বাইরের দিকে নজর পড়তেই থেমে গেলাম। আবারও এই গাড়ি, এখানে কেন? এইটা স্বপ্ন দেখছি না তো? কিছুক্ষণ তাকিয়ে থাকার পরই দেখি গাড়ি থেকে ড্রাইভার নেমে গাড়ি পরিষ্কার করছে। যাক বাবা, এটা তাহলে ওই অভদ্রের গাড়ি নয়। ভাবনা ছেড়ে আবার ড্রেসিং রুমে চলে আসলাম। একটু পর আম্মু আর ফুপি এসে আমার সাথে দেখা করে চলে গেল বসতে। প্রথমে কিছু অতিথি, সভাপতি, প্রিন্সিপাল, এরা সবাই বোরিং কিছু লেকচার দিবেন। একদমই আগ্রহী নই এই প্যাচাল শুনতে। বক্তব্য শেষ হওয়ার পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো। একটার পর একটা পারফরমেন্স চলছিল। আমি আর ঝুম স্টেজের একটু আড়ালে এসে পারফরমেন্স গুলো দেখছিলাম। যখন কেউ নাচছে আমরাও আমাদের জায়গায় দাঁড়িয়ে নাচছি। আবার যখন কেউ গান গাইছে সেই গানের তালেও নাচছি। আরেকটু পরেই আমাদের পারফরমেন্স। আমি আর ঝুম একদম রেডি হয়ে অপেক্ষা করতে লাগলাম। আমাদের নাম অ্যানাউন্স হতেই আমি আর ঝুম স্টেজে গেলাম। ফ্যামিলির দাঁড়িয়ে থেকে আমার ফ্যামিলির দিকে তাকালাম। সবাই আমাকে হাত দিয়ে ইশারা করলো। মিউজিক স্টার্ট হতেই আমরা গানের তালে তালে নাচতে শুরু করলাম। নাচতে আমি খুব ভালোবাসি। নাচার সময় আমি সবকিছু ভুলে যাই। ডুব দেই আমার আমিতেই। গান বাজছিল, আই আইকে যাবি, আইকে মন হারাবি, এক মুঠো রোদ ধরতে। পেরিয়ে আয় চেনা দৃশ্যগুলো, পেরিয়ে আয় না যত ময়লা ধুলো, ঠেলে ফেলে রেখে পিছু টান এক ঘেয়ে গান। পুরো গানের সাথে আমাদের পারফরমেন্স শেষ হতেই সবাই খুব জোরে করতালি দিল। আমি আর ঝুম হাসি দিয়ে স্টেজ থেকে নেমে ব্যাক স্টেজে গেলাম। গিয়ে জুয়েলারি গুলো খুলতে শুরু করলাম। চুল বেনি করতে আমার একদম ভালো লাগে না, তাই বেনি খুলবো। এখন লাস্ট পারফরমেন্স হবে, কেউ গান গাইবে বোধহয়। একটু পরেই অ্যানাউন্সড হলো একজন মঞ্চে আমাদের মাঝে একটি গান শোনাতে আসছে। অত্র অনুষ্ঠানের 2014 এর ব্যাচের প্রাক্তন ছাত্র রেদওয়ান সাকিব আয়ান। আমি জাস্ট নামটা ছোট হয়ে গেল না? রেদওয়ান আবার সাকিব আবার আয়ান। ঝুম, ধুর, সুন্দর তো নামটা। আমি, ছেলে মানুষের তো তোমার সবই ভাল লাগে। চুল খোলার পর চুড়ি খুলতে যাব এমন সময় একটা মনকড়া অপূর্ব কণ্ঠ কানে ভেসে আসলো। দুইটা লাইন কানে যেতেই যেন সারা শরীরে একটা দমকা হাওয়া বয়ে গেল। লাইন দুটো, যার ছবি এই মন এঁকে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়। লাইন দুটো শুনতেই চুড়ি খোলা বাদ দিয়ে ঝুমের হাত ধরে টান দিয়ে দৌড়ে স্টেজের একটা কর্নার সাইডে এসে দাঁড়ালাম। স্টেজের দিকে তাকাতেই 440 ভোল্টেজ শক খেলাম। এই তো সেদিনের ছেলেটা, এই তো কালো গাড়িওয়ালা যার গাড়ির কাঁচ ভেঙে দিয়েছিলাম। এই ছেলে এখানে গান গাইছে। এসব ভাবতে ভাবতেই দাঁড়িয়ে গান শুনছি। এত সুন্দর কণ্ঠ, একদম জাদুকরি কণ্ঠ। মনের মধ্যে মোচড় দিয়ে উঠছে গান শুনে। গিটার হাতে নিয়ে চোখ বন্ধ করে গান গাইছে। দেখে মনে হচ্ছে কাউকে কল্পনা করছে। চোখ খুলে এক দিক ওদিক তাকিয়ে গাইতে গাইতে হঠাৎ আমার দিকে তাকালো। আমাদের চোখাচোখি হলো। ছেলেটা অন্যদিকে তাকিয়ে একটু হেসেই আবার গাওয়া শুরু করলো। কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, পড়ে না চোখেতে পলক আর আসে না কথা মুখে। তার চলে যাওয়া, তার ফিরে একটু চাওয়া এই বুকেতে ঝড় তুলে যায়। বলবো কবে তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি, করেছে পাগল আমাকে ওগো তোমার ওই মিষ্টি হাসি, কবে জানবে তুমি, কবে বলবো আমি। গান শেষে হতেই সবাই দাঁড়িয়ে খুব জোরে হাততালি দিচ্ছিল।
আমি গানে মুগ্ধ হয়ে হাঁ করে তাকিয়ে আছি। ছেলেটা হাত থেকে গিটার রেখে আমার দিকে হালকা তাকিয়ে স্টেজ থেকে নেমে গেল। ইরা এসে আমায় আরো ঝুমকে ডাকলো। ইরার ডাকেই হুঁশ ফিরল। এতক্ষণ তো অবাক হয়ে তাকিয়েছিলাম। পুরো অনুষ্ঠানের বেস্ট পার্ট ছিল এই গানটা। আমি আর ইরা আম্মুদের কাছে গেলাম আর ঝুম গেল ড্রেসিং রুমে। আমি এখনো অবাক হয়ে আছি। ড্রেসও চেঞ্জ করিনি, শুধু জুয়েলারি গুলো খুলে রেখেছিলাম। টিস্যু দিয়ে মেকআপ মুছলাম, চুড়িগুলো পরেই থাকলাম। এনার্জি আসছে না এখন এসব করার। চুলগুলো খোলাই ছিল, শুধু সামনে আসা চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে আটকে রাখলাম। আমি আম্মুদের কাছে যাওয়ার পর ফুপা আমাকে মাথায় হাত দিয়ে আদর করলো। ফুপা, ওরি মাই প্রিন্সেস, আমার প্রিন্সেস আজ অনেক ভালো ডান্স করেছে। আমি, থ্যাংক ইউ ফুপা। প্রীতি, ও রিপু, চিপস খাবো আমি, কিনে দাও না একটু চিপস। আমি, ওলে আমার দিলবারটা, চলো ও রিপু চিপস কিনে দিচ্ছি। ফুপি, ওরি দাঁড়া তুই, আমি যাই, তুই ক্লান্ত। আমি, না ফুপি, প্রিয়া ঘুমিয়ে পড়েছে, তুমি ওর খেয়াল রাখো, আমি প্রীতিকে নিয়ে যাচ্ছি। এমনিও আমি একটু বাহিরে যেতামই নীলিকে খুঁজতে, জানি না ও কি করছে। ফুপি, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবি, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। আমি প্রীতির হাত ধরে কলেজের বাইরে এসে দোকানে গেলাম। দুইটা চিপসের প্যাকেট ওর হাতে দিয়ে আমার পাশে দাঁড় করিয়ে রেখে আমি টাকা দিচ্ছিলাম। টাকা দেওয়ার পরই নীলির ফোন আসলো। আমি ওখানে দাঁড়িয়ে থেকে ফোনে কথা বলছিলাম। নীলি বলল যে ও ঝুমের সাথে আছে, ফেরার আগে একবার ওর সাথে দেখা করতে। আমি ওর সাথে কথা বলে ফোনটা রাখলাম। ফোন রাখার পর পাশে তাকাতেই চোখ কপালে উঠে গেল। তাকিয়ে দেখি প্রীতি পাশে নেই। কোথায় গেল এই মেয়ে? এখানেই তো দাঁড়িয়ে ছিল। রাস্তায় কত গাড়ি চলছে, যদি কিছু হয়ে যায় রাস্তায়। রোড লাইন জ্বালানো ছিল। আমি এপাশ ওপাশ তাকিয়ে প্রীতিকে খুঁজলাম, কিন্তু কোথাও দেখতে পাচ্ছিলাম না। আমার গলা শুকিয়ে আসছিল। পাশে দুই একজনকে জিজ্ঞেস করলাম কেউ দেখেছে কিনা, কেউই উত্তর দিতে পারলো না। হাত পা কাঁপছে, চোখ দিয়ে পানি আসছে। আমি আর প্রীতি কলেজের ডান পাশে দোকানে গিয়েছিলাম। কিছুক্ষণ খোঁজার পর কলেজ গেটের বাম পাশে কিছু দূর হাঁটতেই দেখি প্রীতি দাঁড়িয়ে আছে চিপস হাতে, আর একটা ছেলে হাঁটু ভাঁজ করে প্রীতির সামনে বসে কথা বলছে। আমি প্রীতিকে দেখতে পেয়েই দৌড়ে ওর কাছে গেলাম। আমি প্রীতির সামনে বসে ওকে বুকে জড়িয়ে ধরলাম। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ওই ছেলেটা প্রীতির হাত ধরে ছিল। আমার চোখের এক ফোঁটা পানি ওই ছেলেটার হাতে পড়লো। আমি বুঝতে পেরে প্রীতিকে ছেড়ে ছেলেটার মুখের দিকে তাকালাম। আবার ওই ছেলেটার চেহারা, আয়ানেরই চেহারা। অ্যানাউন্স হওয়ার সময় শুনেছিলাম যে ছেলেটার নাম আয়ান। আয়ান দাঁড়িয়ে গেলেন। আমি মাথা উঁচু করে ওনার চেহারার দিকে তাকিয়ে আছি। প্রীতি আমার গাল ধরে ওর দিকে করে নিল। প্রীতি, অরিপু তুমি কান্না করছো কেন? কেউ বকেছে তোমাকে? আমি, তুমি কোথায় চলে আসছিলা বেবি? অরিপু না বলে অরিপুকে না বলে আসছো কেন? অরিপু ভয় পেয়েছে তো। প্রীতি, একটা বেলুনওয়ালা হেঁটে যাচ্ছিল, আমি কতবার ডাকলাম জানো, শুনছিলই না, তাই তো আমি পিছে পিছে এলাম। এই দেখো, এই ভাইয়াটা আমাকে বেলুন কিনে দিয়েছে। ভাইয়াটা ভালো না বলো অরিপু? আমি প্রীতির হাতের দিকে তাকিয়ে দেখলাম ওর হাতে বেলুন। আয়ান আমাদের পাশে চুপচাপ দাঁড়িয়ে আছেন। আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে ওনার দিকে তাকালাম। কিছু বলতে চেয়েও বলতে পারছি না। কেন জানি মনে সাহস জাগাতে পারছি না। কাঁপা কাঁপা হাতে প্রীতির হাতটা ধরে ফিরছিলাম। পেছন থেকে একটা শান্ত প্রকৃতির কণ্ঠ ভেসে আসতেই দাঁড়িয়ে গেলাম। আয়ান, শুনুন। আমি হাত মুঠো করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পেছন ফিরে ওনার দিকে তাকালাম। একদম অন্যরকম একটা চেহারা, কত মায়া ছেলেটার চেহারায়। এরকম নূর অন্য কোনো ছেলের চেহারায় আগে খেয়াল করিনি।
আমি চুপচাপ তাকিয়ে আছি। প্রীতি একটা একটা করে চিপস খাচ্ছে। আয়ান, নেক্সট টাইম থেকে একটু বেশি খেয়াল রাখবেন। ছোট বাচ্চা তো, আপনাকে দেখে মনে হচ্ছে অনেকটা ঘাবড়ে গেছেন। কিছু মনে না করলে আমি আপনাকে রাস্তা পার করে দেই। অনেক গাড়ি রাস্তায়, বাচ্চা নিয়ে একা পার হতে আপনার সমস্যা হবে। আমি ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে ওনার কথা শুনছি। কোনো উত্তরই দিতে পারলাম না। উনি কিছুক্ষণ আমার উত্তরের অপেক্ষায় থাকার পর প্রীতির দিকে এগিয়ে গেলেন। এসো কিউটি গার্ল, ভাইয়া তোমাকে কোলে করে রাস্তা পার করে দিবে। প্রীতি আমার হাত ছেড়ে আয়ানের কোলে উঠে পড়ল। ওর কোনো ভ্রুক্ষেপ নেই। বেলুন পেয়ে আয়ানকে পছন্দ হয়েছে প্রীতির। আয়ান আমার দিকে তাকিয়ে ওনার পেছনে আসার জন্য ইশারা করলেন। আমিও ওনার পিছু পিছু রাস্তা পার হচ্ছি। প্রীতি আয়ানের কোলে উঠে হাসছে, চিপস খাচ্ছে আর কথা বলছে। আমি হাঁ করে আয়ানের চেহারার দিকে তাকিয়ে আছি। হাত উঠিয়ে সব গাড়িকে ইশারা করে করে রাস্তা পার করছেন। রাস্তার ওপাশে কলেজ গেটের সামনে গিয়ে আয়ান থেমে গেলেন। আমিও পেছনে থেমে গেলাম। আয়ান প্রীতিকে কোল থেকে নামিয়ে দিল। প্রীতি বেলুনটা আমার হাতে ধরিয়ে দিয়ে এবার দুহাত দিয়ে চিপস খাওয়া শুরু করলো। আমি বেলুনটা হাতে নিয়ে আয়ানের দিকে এগিয়ে দিলাম। এটা আপনার বোনকেই দিয়ে দিবেন, ওর জন্যই কিনেছি। এই অরিপু, বেলুন দিয়ে দাও কেন? তুমি, এটা আমার না। আয়ান একটু শব্দ করে হেসে দিল। আমি ওনার দিকে তাকিয়ে আবারও অবাক হলাম। এত সুন্দর করে কোনো ছেলে হাসতে পারে? হাসির শব্দটাও যেন অমায়িক। একটু হেসেই মুখে হাত দিয়ে কাশি দিয়ে থেমে গেল। এই প্রীতির বাচ্চা প্রেস্টিজ পাঞ্চার করার মতো কথা বলে। চাইছি আয়ানকে ধন্যবাদ বলবো, কিন্তু মুখ খুলতেই পারছি না। আজব লাগছে। অনেকক্ষণ বৃথা চেষ্টা করে কিছুই বলতে পারলাম না। প্রীতির হাত ধরে আমি ফেরা শুরু করলাম। প্রীতি হাত উঠিয়ে আয়ানকে বাই বলল। আয়ানও বাই করলো। অনেক দূর চলে আসার পর আমি একটু পেছন ঘুরে তাকালাম। তাকিয়ে দেখি আয়ান দূরে হাতের উপর হাত রেখে এক দৃষ্টিতে আমাদের দিকেই তাকিয়ে আছে। আমি সাথে সাথে মুখ ঘুরিয়ে নিলাম। সোজা আম্মুদের কাছে চলে আসলাম। ফুপি, কিরে এতক্ষণ লাগে? প্রীতি, মাম্মা দেখো, ভালো ভাইয়া আমাকে বেলুন কিনে দিয়েছে। আম্মু, ভালো ভাইয়া আবার কে? আমি, ওই তো আমাদের ক্লাসের একটা ছেলে। আচ্ছা তোমরা এগিয়ে যাও, আমি নীলির সাথে একটু দেখা করে আসছি। আম্মুরা এগিয়ে গেল। আমি নীলির সাথে দেখা করে গাড়িতে এসে বসলাম। ফুপা গাড়ি নিয়ে এসেছে, আমাদেরও গাড়ি আছে, কিন্তু আমার গাড়ি চড়তে ভালো লাগে না। আম্মুই শুধু ইউজ করে। অনেক তো সাইকেল চালিয়ে স্কুল প্রাইভেটে যায়। আমার ভাইয়ের সাইকেল চালানো খুব পছন্দ। সারা রাস্তা একটু আগে ঘটে যাওয়া এক একটা ঘটনা মনে করতে করতে বাসায় পৌঁছালাম। অনেক আর দিদা মিলে পাস্তা বানিয়েছে। ফ্রেশ হয়ে চট করে খেয়ে নিলাম। আম্মু বলল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে, কলেজ কিছুদিন বন্ধ। ইয়ার চেঞ্জের রেজাল্টের পর সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হবে। ডিনারের পর খুব টায়ার্ড লাগছিল, সবাই ঘুমাতে চলে গেলাম। আমি এক মগ কফি বানিয়ে ফোন নিয়ে বারান্দার চেয়ারে গিয়ে বসলাম। কফির মগে চুমুক দিতে দিতে ফেসবুকে লগ ইন করলাম। কারোর সাথে তেমন চ্যাট করি না আমি। নিউজ ফিডে ঘুরছিলাম, দেখলাম কলেজের একটা গ্রুপে আজকের অনুষ্ঠানের সব ছবি আর ভিডিও আপলোড করেছে। আমাদের দুজনের ডান্সের ভিডিওটা দেখলাম সবার আগে। আরো অনেক ছবিও দেখলাম। কয়েকজন বড় ভাইয়া আর আপুরা মিলে হয়তো গ্রুপটা মেনটেন করে। হঠাৎ দেখি আয়ানের ওই গানের ভিডিও। কিছু না ভেবে প্লে করলাম। পুরো গানটাও দেখলাম। ধূসর রঙের মধ্যে কালো রঙের অ্যাপ্লিক করা ডিজাইনের একটা পাঞ্জাবি পরে গিটার হাতে নিয়ে গান গাইছে। গান গাইতে গাইতে যে আমার দিকে তাকিয়ে মুখ ঘুরে একটু হেসেছিল, ওইটা ভিডিওতে খেয়াল করলাম। দেখলাম ভিডিওটা রেদওয়ান সাকিব আয়ান নামের আইডিতে ট্যাগ করা আছে। আইডিতে ঢুকে দেখলাম কভার পিকে একটা গিটারের ছবি দেওয়া আর প্রোফাইল পিকে ওনারই একটা ছবি দেওয়া। অ্যাব্রোটে বেশি কিছু লেখা নেই।
অ্যাবাউটে বেশি কিছু লেখা নেই, সব পোস্টই পাবলিক করা। দেখলাম কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছেন, তার চলে যাওয়া, ফিরে একটু চাওয়া, এই বুকেতে ঝড় তুলে যায়। এই দুটা লাইন ২৬ মিনিট আগে পোস্ট করেছেন। লাইন দুইটা সুন্দর। এইটা কেন পোস্ট করলো? আমি আজকে ওনার দিকে ফিরে তাকিয়েছিলাম একবার। ধুর, এই লাইন দুটো তো ওনার গানেও ছিল। আমার তাকানো নিয়ে কেন এইসব লিখতে যাবেন? রুমে এসে কফি মগ রেখে বেডে শুয়ে পড়লাম। ভাবনা চিন্তা বাদ দিয়ে ঘুম দিলাম। চলবে। এটা সম্পূর্ণ নতুন একটি গল্প এবং এই গল্পটি সম্পূর্ণ ভিন্নধর্মী একটা রোমান্টিক প্রেমের গল্প হতে চলেছে। তো সবাই পুরো গল্পটা শুনবেন এবং গল্পটি শোনার পর যাদের যাদের ভালো লাগবে অবশ্যই একটি লাইক এবং গঠনমূলক কমেন্ট করে যাবেন। এবং যারা নিয়মিত আমাদের গল্পগুলো শুনছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।